যে মাংসপেশি কামড়ায়, হাত কামড়ায়, পা কামড়ায়, যদি এই ধরনের সমস্যাগুলো হয় তাহলে পেশেন্টকে রিহাইড্রেশন করতে হবে। রিহাইড্রেশন মানে হচ্ছে পানি কিংবা ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস, এগুলো আমরা দিতে পারি। এবং বিশ্রাম নিতে হবে এবং মেসেজ করতে পারি, আমরা হাত পা এগুলো মেসেজ করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে ক্যালসিয়াম ট্যাবলেট কিংবা হচ্ছে প্যারাসিটামল কিংবা হচ্ছে আমরা মাসেল রিডাক্টেন্ট যেমন বাজারে যেগুলো মায়োলাক্স কিংবা ব্যাকলোফেন নামে যেগুলো পাওয়া যায়, এইগুলোর কোনো ধরনের কোনো রোল নাই এখানে। হিট সিনকোপ, পেশেন্ট যদি হিট সিনকোপ মানে অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে পেশেন্টকে খুব দ্রুত শোয়াই দিতে হবে। এবং এখানে খেয়াল রাখতে হবে শোয়ানোর একটা বিশেষ নিয়ম আছে এখানে, যে মাথাটা থাকবে নিচের দিকে এবং পাটা থাকবে উপরের দিকে, এইরকম পজিশনে শোয়াইতে হবে যাতে মাথায় রক্ত সার্কুলেশন বাড়ে। আমি আবার বলছি, যেমন ভাবে শোয়াবেন, মাথাটা থাকবে একটু নিচের দিকে, পা দুইটা থাকবে একটু উপরের দিকে। এবং পেশেন্টকে খুব দ্রুত হিট থেকে বের করে নিয়ে আসতে হবে, একটা শেডের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং পেশেন্টকে আমরা যে কোন কোন জায়গাগুলোতে আমরা যদি এই ঠান্ডা ব্যবহার করি খুব দ্রুত বডি টেম্পারেচার কমে যাবে, এগুলোর মধ্যে হচ্ছে আমাদের হাতের তালু, পায়ের তালু, তারপর হচ্ছে ঘাড়ের পিছনে, তারপর হচ্ছে আমরা যেটাকে কুচকি বলি, এই কুচকিতে, এইসব এরিয়াতে যদি আপনি খুব দ্রুত ঠান্ডা অ্যাপ্লাই করতে পারেন তাহলে এই বডি টেম্পারেচারটা খুব দ্রুত কমে যাবে। আর যেটা হিট স্ট্রেস, হিট এক্সজশন, হিট ইনজুরি, সিভিয়ার কন্ডিশন, এগুলোকে বেসিক্যালি হসপিটাল সেটিংসে ট্রিট করতে হবে। যে আমাদের ফিল্ড পর্যায়ে কাজ হচ্ছে তাকে খুব দ্রুত একটা ঠান্ডার মধ্যে নিয়ে আসা, তাকে বাতাস করা, এবং তাকে আমি যে যে এরিয়াগুলোর কথা বললাম, যে হাতের তালু, পায়ের তালু, তারপরে কুচকি, ঘাড়ের পেছনে, এগুলোতে একটু ঠান্ডা অ্যাপ্লাই করা। হ্যাঁ, সেটা যে কোনো ধরনের পানি হতে পারে, কিন্তু আমরা হঠাৎ করে বরফ টরফ এগুলো আমরা অ্যাভয়েড করার একটু ট্রাই করব। নো রোল, এই জিনিসগুলোর কোনো ধরনের কোনো রোল নাই, কারণ আমাদের ফার্মেসিতে আমরা যদি সাধারণ মানুষ হিসেবে গিয়ে বলি যে আমাদের হাত পা কামড়ায়, আমরা আমাদেরকে ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট দেয়, কিছু না বললেও বলে যে ক্যালসিয়াম খান, ডায়াজিপাম জাতীয় ট্যাবলেট দেয়, প্যারাসিটামল দেয়, তারপর হচ্ছে মায়োলাক্স, ব্যাকলোফেন জাতীয় ওষুধ দেয়, এইগুলোর কোনো ধরনের কোনো রোল নাই। তাহলে এই যে হিট রিলেটেড ইলনেস সম্পর্কে আমরা জানলাম, আমাদের কমিউনিটি লেভেলে আমাদের করণীয় কি, হাউ টু প্রিভেন্ট, আসলে আমরা কিভাবে প্রিভেন্ট করবো। স্টে কুল, নাম্বার 1, আমাদেরকে এপ্রোপ্রিয়েটলি ড্রেস আপ করতে হবে। এপ্রোপ্রিয়েটলি ড্রেস আপ মানে হচ্ছে আমরা একেবারে সুতি জামা কাপড়, পাতলা জামা কাপড় এগুলো পরার চেষ্টা করব। আমরা বাহিরে যদি যাই আমরা সানগ্লাস পরার চেষ্টা করব। আমরা বাহিরে যদি যাই তাহলে আমরা একটা সাথে একটা ছাতা রাখার চেষ্টা করব। অনেকে হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে হাসাহাসি করে, খুব মানে মক করে বা একটু ইয়ার্কের দৃষ্টিতে দেখে, কিন্তু না, এগুলো আসলে প্র্যাকটিক্যাল জিনিস। হ্যাঁ, সাথে সবসময় একটা পানির বোতল রাখার চেষ্টা করবেন। যখন আপনি বাইরে কাজ করবেন, যে টেক ফ্রিকোয়েন্ট ব্রেকস। হ্যাঁ, আপনি একটানা দীর্ঘ সময় প্রচন্ড গরমে কাজ করবেন না, ব্রেক নেবেন, বিশ্রাম নেবেন। আপনি সুস্থ থাকলে আপনি কাজ করতে পারবেন। ট্রাই টু ওয়ার্ক ডিউরিং দ্য আর্লি মর্নিং আওয়ার্স, যদি সম্ভব হয় যে আর্লি মর্নিং, প্রচন্ড গরম হওয়ার আগে আমাদের কর্মঘণ্টাকে এইভাবে এটাকে রিশিডিউল করার চেষ্টা করব। এবং আপনি যদি দেখেন যে আপনার হার্টটা খুব দ্রুত লাফাচ্ছে এবং আপনার খুব শ্বাসকষ্ট হচ্ছে, সাথে সাথে আপনি এখানে কাজ থামাই দিবেন, আপনি একটু ঠান্ডা এরিয়াতে চলে যাবেন এবং বিশ্রাম নেবেন, যদি সম্ভব হয় একটু শুয়ে বিশ্রাম নেবেন। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি পান করবেন। হ্যাঁ, আমরা স্বাভাবিক অবস্থায় একজন মানুষকে দৈনিক 10 থেকে 12 গ্লাস পানি পান করতে বলি, এটার বেশি পানি পান করার কোনো রোল নাই। বাট এখন এই কন্ডিশনে আপনি যত বেশি সম্ভব পানি পান করবেন, এমনকি আপনার যদি পানি পিপাসা নাও লাগে তাও বেশি করে পানি পান করার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার মাথা কোনো ধরনের কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন। আপনি হেড ব্যবহার করতে পারেন, ক্যাপ ব্যবহার করতে পারেন। আপনি যখন ঘরে থাকবেন, ঘরে থাকার সময় যত কম সম্ভব কাপড় পরিধান করবেন, যত কম কাপড় পরে থাকা যায়। এবং যে আমাদের যে ইলেকট্রিক ফ্যানস, এই ফ্যানসগুলো হচ্ছে আপনাকে আরাম দিতে পারে, কিন্তু এটা হিট রিলেটেড যে ইলনেস এগুলো কিন্তু প্রিভেন্ট করবে না। আমি আবার বলছি, যে ইলেকট্রিক ফ্যান আপনাকে আরাম দিতে পারবে, কিন্তু হিট রিলেটেড ইলনেস এগুলো প্রিভেন্ট করতে পারবে না। টেক ফ্রিকুয়েন্ট কুল বাথস, মানে খুব বেশ কয়েকবার, দিনে বেশ কয়েকবার গোসল করার চেষ্টা করবেন। বাট আপনি বাহির থেকে এসে সাথে সাথে গোসল করবেন না, বাসায় এসে একটু বিশ্রাম নেবেন, তারপর হচ্ছে আপনি গোসল করবেন। ডাক্তার হিসেবে মানুষকে অ্যাওয়্যার করা সেটা একটা আমাদের কাজ।
কিন্তু একই সাথে আমাদের দিস ইজ এ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে আমাদের মানে আমাদের এনভায়রনমেন্টালিস্ট যারা আছেন, আমাদের আরবান আর্কিটেকচারকে ডেভেলপ ইমপ্রুভ করার বিষয় আছে, এই বিষয়গুলো এখানেও ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে। তো আমরা যেমন ঢাকা শহর আমাদের পলিউটেড শহর বা সারা বিশ্বে দূষিত নগরীর মধ্যে সবসময় 1, 2, 3-এর মধ্যে থাকে। তো গত 5 বছর আগে দিল্লি একবার মোস্ট পলিউটেড সিটি হিসেবে খ্যাতি লাভ করেছিল। ঘটনাক্রমে সে বছর আমি ইন্ডিয়ার দিল্লিতে একটা কনফারেন্সে গিয়েছিলাম। আবার এই নিয়ে তাদের মধ্যে বেশ আলাপ আলোচনা হয়। তো ঘটনাক্রমে পরের বছর আবার দিল্লিতে সেই আরেকটা কনফারেন্সে যাই, দেখি যে 1 থেকে 2 বছর পরে দেখি যে সেখানে দিল্লিতে আগে গাছপালা বেশ কম ছিল, ওদেরও টেম্পারেচার বেশি, কিন্তু ওরা যতটুকু সম্ভব পুরো শহরটাকে গাছ দিয়ে ছেয়ে ফেলেছে। তাতে কিন্তু ওরা 2 বছরে এত বেশি গাছ লাগিয়েছে, তাতে দিল্লির টেম্পারেচারটা অনেকটাই আবার সহনীয় মাত্রায় আসছে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের যারা নগরপিতা আছেন, যারা এইগুলো করেন, সুতরাং আমাদের প্রত্যেক সেক্টরেই বৃক্ষরোপণের গুরুত্বটা, আমরা যদি বৃক্ষরোপণ শুধু বর্ষাকালে আসলেই গুরুত্ব দিই, সেটা না করে সারা বছর ব্যাপী এটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তো এখন আমাদের করতে হবে কি, যে ইকো ফ্রেন্ডলি, এই যে ইকো সলিউশন, প্রাণীর জন্য উপযুক্ত সলিউশন বের করে আনতে হবে ইনোভেশনের মাধ্যমে, ডিসকভারির মাধ্যমে, কি যেগুলো আমরা ব্যবহার করব কিন্তু পলিউশন, দূষণ হবে না, দূষণ কম হবে, সহনীয় মাত্রায় হবে, পারমিসিবল লিমিটের মধ্যে থাকবে। সেটা কিভাবে? উদাহরণ, যেমন আমরা যদি যেগুলো রিনিউয়েবল, বারবার ব্যবহার করা যায়, রিনিউয়েবল, আর যেগুলো পোড়াচ্ছে এগুলো তো শেষ হয়ে যাচ্ছে, একদিকে কমছে, আরেকদিকে তার এমিশন, যেগুলো যে বর্জ্যগুলো পানিকে দূষিত করছে, মৃত্তিকাকে দূষিত করছে, বাতাসকে দূষিত করছে, তার ফলশ্রুতিতে বাতাসের মধ্যে কার্বন পার্টিকেলস, ডাস্ট পার্টিকেলস, এইগুলো মানে ধোঁয়ার মধ্যে সাথে গিয়ে মিশে বিভিন্ন লেয়ারে, বায়ুমণ্ডল লেয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, তো ওজন লেয়ার, সেইগুলোকে ওজনকে ডিপ্লেটেড করে দিচ্ছে কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে। আর যে একটা মেঘের মতো সৃষ্টি করছে ডাস্ট পার্টিকেলস, কার্বন, সেইগুলো সূর্য ওয়েভগুলো আসে, এটা প্রকৃতির নিয়মে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মে শর্ট ওয়েভে, আমাদের ইনসোলেশন সূর্যালোক আসে শর্ট ওয়েভে আর এসকেপ করে লং ওয়েভে। তো আসতে পারে ডাস্ট থাকুক আর ডাস্টের মেঘের আবরণ থাকুক, কিন্তু বেরোনোর সময় এসকেপ করার সময় গিয়ে টেপড হয়ে যায়, টেপ মানে আটকে যায়। এর ফলশ্রুতিতে এটা হলো গ্লোবাল ওয়ার্মিং হলো। সুতরাং এই গ্লোবাল ওয়ার্মিং আমরা কমাতে পারি 1-2 ডিগ্রি সেলসিয়াস, বাড়াতে পারি 1-2 ডিগ্রি সেলসিয়াস, আরও বেশি, যদি অবিবেচকের মতো অবৈজ্ঞানিকভাবে আমরা যদি শিল্পায়ন, নগরায়ন, আধুনিকায়ন করি, তাইলে কী হবে? বননিধন, প্রকৃতি আল্লাহ এগুলো তৈরি করে দিচ্ছে, কোটি কোটি, আমাদের অ্যামাজন রেইন ফরেস্ট, কঙ্গো রেইন ফরেস্ট, আমাদের এই যে ইন্দোনেশিয়া বর্নিয়ার রেইন ফরেস্ট, এইগুলো কি করছে? এইগুলো একটা লাং স্বরূপ। ঢাকার যে আছে যে আমাদের পার্কগুলো, রমনা পার্ক, রেসকোর্সের পার্ক, বিভিন্ন জায়গায়, এগুলো হৃৎপিণ্ডের, ফুসফুসের কাজ করে। প্রত্যেক নগরীতে বিপুল পরিমাণে আমরা গ্রিন লাং তৈরি করব, লাংস, পার্ক বানাবো। বেশি করে বৃক্ষায়নের ফলে গাছগুলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ছড়িয়ে দেয়, ধরণীকে শীতল রাখে। ঢাকা মহানগরীতে এখন যদি মানুষ থাকে 2 কোটি, বৃক্ষ আছে এখানে 30-40 লক্ষ। এখন যদি আমরা 5 কোটি বৃক্ষ লাগিয়ে দিই সেভারাল টাইমস, তাহলে কি হবে? গাছগুলো তার স্টেমেটোর মাধ্যমে, পাতার মধ্যে ছিদ্র থাকে, ওয়াটার ভেপার ছড়িয়ে দেবে অ্যাটমসফিয়ারে, ঠান্ডা হয়ে আসবে। তারপর মাটির যে মৃত্তিকার যে রস, মৃত্তিকার রস, পানি, সেগুলোকে ধারণ করে। শুকনো, উষ্ণ, ধূসর যদি থাকে মরুভূমির মতো, তাইলে খুব দ্রুত ইভাপোরেটেড হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। এই জন্য যদি গ্রিন লেয়ার কাভার থাকে ঘাসের, বৃক্ষের, বনানীর, অরণ্যের, তাইলে ধরণী শীতল থাকবে।
আমাদের বৃক্ষায়ন করতে হবে। সরকারকে আহ্বান করব এই ডক্টরস ফর ইকো সলিউশনের মানে এই প্ল্যাটফর্ম থেকে যে আপনারা একটা রিভলিউশন করেন বৃক্ষায়নের, জাতি আপনাদেরকে স্মরণ করবে সম্মানের সাথে, এবং এটা সম্ভব। আহ্বান করেন, বিশেষ ড্রাইভ দেন, সব মানুষ এটা পার্টিসিপেট করবে। আমাদের যে এখানে 1 কোটি স্টুডেন্টস আছে, প্রত্যেক ছাত্র পাস করবে না, বলা হবে যে প্রত্যেক ছাত্রকে অন্তত 5টা করে, 1 কোটি ছাত্র যদি 5টা করে গাছ লাগায়, 5 কোটি বৃক্ষ এক সেশনে হয়ে যাবে। তো ইকো সলিউশনের এই উদ্যোগ এটা হিস্টোরিক্যাল, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। পৃথিবী গরম হয় কেমনে, দোষারোপ করা হয় শিল্পায়নে, গরিব দেশের শিল্পায়ন, আমাদের দেশে কিচ্ছু হচ্ছে না। দিস ইজ এ টিপ অফ এন আইসবার্গ। হিমশৈল পানির মধ্যে ভেসে থাকে, তার 1/8 দেখা যায়, বাকিগুলো পানির নিচে থাকে। তা আমাদের যে শিল্পায়ন এগুলো খুবই কম। আমেরিকায় যা হচ্ছে, উপর দিয়ে যা উড়োজাহাজগুলো যাচ্ছে, লক্ষ লক্ষ উড়োজাহাজ যাচ্ছে, এবং তারা অ্যাটমসফিয়ারকে পলিউটেড করে যাচ্ছে। তা আমাদের কয়টা এরোপ্লেন আছে? আস্থা দেশ মিলে আমাদের 200-300টা এরোপ্লেন আছে, আর তাদের এক এক দেশের 1 লক্ষ 2 লক্ষ এরোপ্লেন আছে, ব্যক্তিগত এরোপ্লেন আছে, কৃষকের এরোপ্লেন আছে। ইনসেকটিসাইডস তারা ছড়িয়ে দিচ্ছে বিষাক্ত, তারা হলো পেস্টিসাইড ছড়াচ্ছে, তারা বননিধন করছে। সুতরাং সবাইকে বুঝে এই পৃথিবীটা একটাই, আমাদের অত্যন্ত ছোট্ট সুন্দর মনোহর এই পৃথিবী, এই গ্রহটাকে বাঁচানোর দায়িত্ব সবার, এবং সবার সুবিবেচনা প্রসূত যদি আমাদের বোধ, কনসায়েন্স এটা যদি জাগ্রত হয়, তাহলে আমরা এটা করতে পারবো। শিল্পায়ন নগরায়নের যে দূষণ করেছি, অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বা বিভিন্ন ধরনের আমরা গ্যাস, অ্যাশ, ডাস্ট পার্টিকেলস আমরা ছড়িয়ে দিয়েছি, এটা যদি আমাদের বিগত 100 বছরের যদি জড়ো করি, যত হয়েছে, একটা মেগা ভলক্যানিক ইরাপশন তার চেয়ে বেশি দূষণ করতে পারে। সাংবাদিকদের লক্ষ্য করে আমাদের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন স্যার যে বক্তব্য রেখেছেন, তো আমি সেই জায়গাটিতে 2-1টি কথা বলে আমি কথা শেষ করব সংক্ষিপ্তভাবে, কারণ প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্যের সুযোগ থাকে না। তো সাংবাদিকদের ব্যাপারে যেহেতু কথা বলা হয়েছে, আর এটা নিয়ে সমাজে কিছু বিভ্রান্তিও আছে সাংবাদিকদের ভূমিকা নিয়ে। যখন এই হিটওয়েভ শুরু হলো, তখন আমাদের সাংবাদিকরা কিছু কিছু মিডিয়াতে রিপোর্ট করেছে, দেখেছেন যে অপরিকল্পিত নগরায়ন, এরপরে পরিবেশের উপরে আমাদের যে অনধিকার হস্তক্ষেপ, যার কারণে এই হিটওয়েভগুলো আসছে। আসলে এটি ঢালাওভাবে কিছু সাংবাদিকরা তাদের এর উপরে গবেষণা না থাকার কারণে, লেখাপড়া কম থাকার কারণে তারা এটিকে তাদের মতো করে চালিয়ে দিয়েছেন, যার দায় সাংবাদিকদের, পুরো সাংবাদিক কমিউনিটির উপরে আসছে। তো এই ইকো সলিউশন এবং হিটস্ট্রোকের উপরে আমার যেহেতু গভীর লেখাপড়া নেই, তারপরে আমি সে ব্যাপারে একাডেমিক কোনো আলোচনা করতে পারবো না। তো আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটি বুঝি, যেটি স্যার বলেছেন যে এই উষ্ণায়ন, পরিবেশ উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, এটা পৃথিবীতে এখন যেটা শিল্পায়নের কারণে আমরা যেটাকে প্রধানভাবে দায়ী করি, তো এটি 400 বছর আগেও ছিল, যেটি বলেছে যখন শিল্পায়ন ছিল না।